11 নভেম্বর 1918 প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং এই যুদ্ধে মারা যায় 2.5 কোটি সামরিক এবং বেসামরিক মানুষ। প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হয়েছিল এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে থাকে শুধুমাত্র ফ্রান্স ফার্ডিনান্ড নামের একজন ব্যক্তিকে হত্যার ফলে এই যুদ্ধটা শুরু হয়েছিল, কিন্তু এই কথাটা আসলে পুরোপুরি সত্য নয়। প্রকৃতপক্ষে এমন কোনো একক ব্যক্তি, কারণ বা দেশ নেই যার উপর এই যুদ্ধের সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া যায়, বরং এই যুদ্ধ শুরু হওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কি কি ভুল পদক্ষেপের কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা এই যুদ্ধটা থামানো যেত। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত স্থায়ী ছিল এবং এটিই ছিল ওই সময়টাই সবচেয়ে ভয়ানক যুদ্ধের একটা। কারণ পৃথিবীর ইতিহাসে এর আগে এমন কোনো যুদ্ধ হয় নাই যে যুদ্ধে 2.5 কোটি মানুষ মারা যায় এবং 4 থেকে 5 কোটি মানুষ আহত হয়। এই যুদ্ধে মূলত দুইটি পক্ষ ছিল। এক পক্ষে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, ইতালি, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। আরেক পক্ষে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, পর্তুগাল, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ এর বন্ধু দেশগুলো। এই যুদ্ধের সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এই যুদ্ধে পৃথিবীর সব প্রভাবশালী দেশ জড়িয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সার্বিয়া এবং অস্ট্রো-হাঙ্গেরির মধ্যে ঝামেলা। 1914 সালের আগে পৃথিবী খুব ভালো মতোই চলতেছিল, কিন্তু 1914 সালের দিকে হঠাৎ করে সার্বিয়া এবং অস্ট্রো-হাঙ্গেরির মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার কারণ হচ্ছে সার্বিয়ান সরকার অস্ট্রো-হাঙ্গেরিকে হুমকি দিয়ে বলেছে যে তোমরা তোমাদের দেশের কিছু অঞ্চল আমাদেরকে দিয়ে দাও এবং তোমাদের এরিয়াতে যত স্লাভ জাতির মানুষ আছে সবাইকে আমাদের আন্ডারে দিয়ে দাও, আমরা শুধুমাত্র স্লাভ জাতিদের নিয়ে একটা দেশ গঠন করব। সার্বিয়া অস্ট্রো-হাঙ্গেরিকে আরো বলে যে তোমরা জানো আমরা কত শক্তিশালী একটা দেশ, কিছুদিন আগে আমরা বলকান যুদ্ধে জয়লাভ করে এসেছি এবং আমাদের সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র তোমাদের দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তোমরা যদি আমাদের শর্তটা না মেনে নাও তাহলে তোমাদের পুরো দেশটাকেই আমরা দখল করে ফেলবো। অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার হুমকিতে সামান্য একটু ভয় পায়, কিন্তু তাদেরকে জায়গা ছেড়ে দিতে রাজি হয় না। সার্বিয়া তখন ভাবে আমরা যদি ওদের দেশের যত বড় বড় নেতা আছে ওদেরকে হত্যা করি তাহলে অস্ট্রো-হাঙ্গেরি ভয় পাবে এবং ওদের জায়গা ছেড়ে দিতে রাজি হবে। এই প্ল্যানেরই অংশ হিসেবে 1914 সালের 28শে জুন প্রিন্সিপ নামের একজন সার্বিয়ান নাগরিক ফ্রান্স ফার্ডিনান্ড নামক একজন অস্ট্রো-হাঙ্গেরির বড় নেতাকে গুলি করে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের মতো ভুল পদক্ষেপটাই প্রথম বিশ্বযুদ্ধের আগুন দাও দাও করে জ্বলার জন্য একটা ম্যাচের কাঠির মতো ভূমিকা পালন করে। এই যুদ্ধ শুরু হওয়ার জন্য আরো একজন মাস্টার মাইন্ডের হাত রয়েছে যার কথা অনেকেই বলেন না। তিনি হচ্ছেন জার্মানির নেতা কাইসার উইলিয়াম টু। চলুন খুঁজে বের করি উইলিয়াম কিভাবে এই যুদ্ধের জন্য দায়ী। কাইসার উইলিয়াম চেয়েছিলেন জার্মানি হবে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ যারা অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে পুরো ইউরোপে আধিপত্য বিস্তার করবে। তিনি ভেবেছিলেন রাশিয়া এবং গ্রেট ব্রিটেনকে যেভাবেই হোক শায়েস্তা করতে হবে, কারণ এই দুইটা দেশ সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে দিন দিন অনেক ইমপ্রুভ করতেছে। উইলহেম টু সর্বপ্রথম অস্ট্রো-হাঙ্গেরির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললে। তিনি ভাবেন অস্ট্রো-হাঙ্গেরি যদি সার্বিয়ার সাথে যুদ্ধে যায় তাহলে রাশিয়া এবং রাশিয়ার বন্ধু ফ্রান্স এগিয়ে আসবে এবং এই যুদ্ধে হয়তোবা ব্রিটেনও এগিয়ে আসবে। তো এই যুদ্ধে যখন রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন এগিয়ে আসবে তখন আমরা অস্ট্রো-হাঙ্গেরির পক্ষ হয়ে এদেরকে শায়েস্তা করতে পারবো। কাইসার উইলহেম টু সার্বিয়াকে দমন করার জন্য গোপনে অস্ট্রো-হাঙ্গেরিকে যত টাকা পয়সা এবং গোলাবারুদ অস্ত্রশস্ত্র লাগে সবকিছু দিয়ে সাহায্য করতে থাকে। কাইসার উইলহেম টু তিনি অস্ট্রো-হাঙ্গেরিকে বলে যাও তোমরা তোমাদের নেতা ফার্ডিনান্ডকে হত্যার প্রতিশোধ নাও, জার্মানি এবং উইলহেম টু তোমাদের সাথে আছে। উইলহেম টু এবং জার্মানির সাপোর্ট পাওয়ার পর অস্ট্রো-হাঙ্গেরি বেশ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, কারণ তারা এখন যুদ্ধ করার জন্য যথেষ্ট সাহস পেয়ে গিয়েছে। অস্ট্রো-হাঙ্গেরি তখন সার্বিয়াকে বলে আমাদের 10টা শর্ত আছে, তোমরা যদি আমাদের এই 10টা শর্ত 48 ঘন্টার মধ্যে না মেনে নাও তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তারা সার্বিয়াকে এমন কিছু কঠিন শর্ত দিয়ে আলটিমেটাম পাঠায় যা সার্বিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এরপর যা হওয়ার তাই হয়, অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার উপর আক্রমণ করে বসে। গল্প কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেক গল্প বাকি। অস্ট্রো-হাঙ্গেরি এবং জার্মানির আক্রমণাত্মক সিদ্ধান্তগুলো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য অবশ্যই দায়ী, কিন্তু অন্যান্য দেশ যদি ভালো সিদ্ধান্ত নিত তাহলে হয়তোবা প্রথম বিশ্বযুদ্ধটা এড়ানো যেত। চলুন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য অন্যান্য দেশের কি কি ভূমিকা ছিল এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আসুন প্রথমে ট্রিপল এন্টেন্ট দেশগুলোর উপর নজর দেওয়া যাক। ট্রিপল এন্টেন্ট হচ্ছে গ্রেট ব্রিটেন,
ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে একটা গোপন চুক্তি। অনেকেই মনে করে থাকে এই দেশগুলো তাদের শক্তি এবং প্রভাব বাড়ানোর জন্য প্রথম বিশ্বযুদ্ধ চেয়েছিল। রাশিয়া সবসময় একটা শক্তিশালী জাতি হিসেবে পরিচিত ছিল। প্রথম নজরে রাশিয়াকে দেখে মনে হবে রাশিয়া শুধুমাত্র তার বন্ধু সার্বিয়াকে বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে এসেছে, কিন্তু এটা সম্ভবত পুরোপুরি সত্য নয়। রাশিয়া এই যুদ্ধ ঠেকানোর জন্য কোনো কূটনৈতিক সমাধানের কোনো চেষ্টাই করেনি, বরং অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করার পর রাশিয়া সরাসরি অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা মোতায়েন করে। শুধু তাই না, রাশিয়া হাজার হাজার অস্ত্র বানানো শুরু করে। রাশিয়াকে দেখে মনেই হচ্ছিল তারা বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া চেয়েছিল যুদ্ধের মাধ্যমে ইউরোপের সবচেয়ে ক্ষমতাবান দেশ হয়ে ওঠা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পেছনে রাশিয়ার পাশাপাশি ফ্রান্সও অনেকটাই দায়ী। ফ্রান্স এবং জার্মানি পাশাপাশি দেশ। ফ্রান্সের নেতারা চাচ্ছিল না তাদের পাশে এত শক্তিশালী একটা দেশ থাকুক। এই জন্য ফ্রান্স রাশিয়াকে বলেছিল, তোমাদের যুদ্ধের জন্য অস্ত্র বানাতে যত টাকা পয়সা লাগে সব টাকা পয়সা আমরা দেব, কিন্তু শর্ত হচ্ছে অস্ট্রো-হাঙ্গেরির পক্ষ হয়ে যদি জার্মানি এগিয়ে আসে তাহলে তোমাদেরকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ার কর্মকাণ্ড যদি আপনাকে অবাক করে দেয়, তাহলে গ্রেট ব্রিটেনের কর্মকাণ্ড আপনাকে আরো বেশি হতবাক করবে। ব্রিটেন সবসময় একটা নীতিকে অনুসরণ করত। এই নীতির নাম হচ্ছে ক্ষমতার ভারসাম্য নীতি। এই নীতির উদ্দেশ্য ছিল কোনো একটা দেশকে অনেক বেশি প্রভাবশালী হতে বাধা দেওয়া। ব্রিটেন ওই সময়ে নৌবাহিনীর শক্তিতে গোটা ইউরোপে আধিপত্য বিস্তার করত। ব্রিটেন হঠাৎ লক্ষ্য করলো নৌবাহিনীর শক্তিতে তাদের আর একক আধিপত্য নেই, কারণ জার্মানির নৌবাহিনী এখন অনেক বেশি শক্তিশালী। জার্মানি শুধু নৌবাহিনীর শক্তিতে অনেক বেশি এগিয়ে গেছে ব্যাপারটা এমন না। জার্মানি এখন শিল্প শক্তিতে টপের দিকে, অর্থনৈতিক শক্তিতে টপের দিকে এবং অন্যান্য সামরিক শক্তিতেও অনেক বেশি এগিয়ে গিয়েছে। ব্রিটেনের বড় বড় নেতারা তখন চিন্তা করে, জার্মানি যদি এভাবে এগিয়ে যেতে থাকে তাহলে ব্রিটেনের যে বিশ্বজুড়ে একটা আধিপত্য আছে সেটা হুমকির মুখে পড়বে। তাই যেভাবেই হোক জার্মানিকে আধিপত্য বিস্তার করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না। দরকার হলে আমরা রাশিয়ার পক্ষ হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করব। এই জন্য আধিপত্য হারানোর ভয়ে যুদ্ধ থামানোর জন্য সকল ধরনের কূটনৈতিক আলোচনা থেকে গ্রেট ব্রিটেন দূরে থাকে এবং রাশিয়াকে যুদ্ধের জন্য আরো অনেক বেশি উৎসাহ দেয়। উইনস্টন চার্চিলের একটা জনপ্রিয় কথা আছে, ইতিহাস সবসময় বিজয়ীদের দ্বারা লেখা হয় এবং পরাজিত ব্যক্তিদের উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা এই ভিডিওতে দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী দেশগুলো অর্থাৎ ট্রিপল এন্টেন্টের দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধ শুরুর জন্য কোনোভাবেই দোষমুক্ত ছিল না। আসুন আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য পরাজিত দেশগুলো কি কি ভুল পদক্ষেপ নিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয় ট্রিপল অ্যালায়েন্সের দেশগুলো জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, ইতালি সহ এর বন্ধু দেশগুলো। অস্ট্রো-হাঙ্গেরির তাদের নেতা ফার্ডিন্যান্ড হত্যার প্রতিশোধ নেওয়ার বাইরেও আরো একটা ইচ্ছা ছিল। অস্ট্রো-হাঙ্গেরির ইচ্ছা ছিল সার্বিয়ান ভূমি দখল করে নেওয়া, কিন্তু অস্ট্রো-হাঙ্গেরি সরাসরি কখনো বলেনি আমরা তোমাদের ভূমি দখল করে নেব। কিন্তু অস্ট্রো-হাঙ্গেরির কার্যক্রমে তাদের আসল উদ্দেশ্য বোঝা যাচ্ছিল। আমরা আগেই জেনেছি অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়াকে 10টা শর্ত দিয়ে আলটিমেটাম পাঠায়। সার্বিয়া বেশিরভাগ শর্ত মেনে নিতে রাজি ছিল, কিন্তু এই 10টা শর্তের মধ্যে এমন দুই একটা শর্ত ছিল যেটা সার্বিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। যেমন অস্ট্রো-হাঙ্গেরি বলেছিল শুধুমাত্র আমাদের নেতা হত্যার বিচার করলেই হবে না, আমরা তোমাদের দেশে আমাদের দেশের তদন্তকারী দল পাঠাবো। আমাদের দেশের তদন্তকারীরা এই হত্যার তদন্ত করবে এবং তোমাদের দেশের প্রশাসন আমাদের কাজের উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আর আমাদের শর্ত না মানলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। পৃথিবীর কোনো দেশই তাদের দেশে বাইরের একটা দেশের গোয়েন্দাদের এলাও করবে না। সার্বিয়াও এই শর্ত মেনে নেয় না, কারণ এর ফলে একটা দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে যায়। সার্বিয়ার এই শর্তটা না মানার ফলাফল হিসেবে আমরা ভয়ানক একটা যুদ্ধ দেখতে পাই। আমি আপনাদের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল শর্তটাই বললাম, আপনারা চাইলে বাকি শর্তগুলো গুগল করে দেখে নিতে পারেন। যাই হোক, অনেক ইতিহাসবিদদের মতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি দায়ী, কারণ জার্মানি যদি অস্ট্রো-হাঙ্গেরিকে যুদ্ধের জন্য সাহস না দিত এবং আর্থিকভাবে যদি কোনো সাহায্য না করত, তাহলে অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়াকে আলটিমেটাম দেওয়ার কোনোদিন সাহস পেত না এবং যুদ্ধ করারও সাহস পেত না। ভিডিওর শুরুতে আমি আপনাদের কাইসার উইলহেম II সম্পর্কে কিছু কথা বলেছিলাম, যিনি একজন ঘাড়তেরা টাইপের স্বৈরশাসক ছিলেন। তার একটা অদ্ভুত রকমের বিশ্বাস ছিল। তিনি বলতেন আল্লাহ বা ঈশ্বর আমাকে পাঠিয়েছে জার্মানিকে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি আরো বলতেন কাপুরুষ দেশগুলো সবসময় কূটনৈতিক কৌশলের মাধ্যমে একটা শক্তিশালী দেশ হওয়ার চেষ্টা করে, কিন্তু জার্মানি একটা সাহসী দেশ। এই জন্য জার্মানি ক্ষমতাবান দেশ হবে যুদ্ধ করার মাধ্যমে। যখন একজন ক্ষমতা পিপাসু স্বৈরাচারী বিশ্বের সবচেয়ে ধনী এবং সশস্ত্র রাষ্ট্রগুলির যে কোনো একটার দায়িত্বে থাকে, তখন এর একমাত্র ফলাফল হয় যুদ্ধ। শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দোষ কোনো একক ব্যক্তি, দেশ কিংবা জাতির উপর দেওয়া যায় না, কারণ প্রথম বিশ্বযুদ্ধ অনেকগুলো কারণ এবং অনেকগুলো দেশ দ্বারা সৃষ্টি হয়েছে। ইউরোপের নেতারা যদি ক্ষমতার জন্য কম ক্ষুধার্ত
থাকতো এবং অন্যান্য দেশের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক হতো, তাহলে হয়তোবা এই যুদ্ধটা থামানো যেত। শুধুমাত্র ক্ষমতা এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পৃথিবীর সব বড় বড় দেশ কিভাবে একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এই জিনিসটা ভাবলে সত্যিই অবাক লাগে। পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করেন। টাটা।